দুটো জাহাজ ১৩৩ জনকে নিয়ে বিশাল আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে এমন একটা রহস্যময় জায়গায় আটকে যায়, যেখানে শুধুমাত্র বরফ আর বরফ, এমনকি বরফের পাহাড়ও আছে। একদিন, দুদিন, সপ্তাহ, মাস নয়, বছরের পর বছর ধরে ওরা ওখানে আটকে আছে। হঠাৎ একদিন তারা দেখা পায় কিছু অদ্ভুত আদিবাসীদের। পৃথিবীরই অজানা জায়গায় শুধুমাত্র জাহাজের মানুষগুলোর জন্য আদিবাসীরাই বিপদের কারণ ছিল না, সবথেকে বড় বিপদ ছিল অন্য কেউ, যাকে আদিবাসীরা ভয়ও পেত, আবার পুজোও করত, যার নাম তুনবাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। এমন একটা জায়গা যেখানে মানুষের মাথা কেটে সাজানো থাকে বরফের মধ্যে। কেন এই দুটো জাহাজ বছরের পর বছর ধরে ওখানেই আটকে আছে? কেন ওরা আগে পিছিয়ে এগোতে পারছে না? জাহাজের কয়েকজন মানুষ নাকি মানুষের মাংস খেতে ভালোবাসত। রোজ মানুষ কেটে মানুষের মাংস রান্না হতো। কেন? এবং শেষে ওই জাহাজ দুটোর সাথে কি করে আদিবাসীরা? ওরা কি ফিরে আসতে পেরেছিল? কাল্পনিক নয়, একটা হাড় হিম করা সত্য ঘটনার উপর নির্ভর করে এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। একটা টান টান উত্তেজনায় ভরা সেরা ওয়েব সিরিজ এএসডি স্টোরি প্রেজেন্টস দ্য টেরর। সালটা 1850। একজন অফিসার, নাম জেমস রোজ, তিনি কিছু মানুষকে খুঁজে বেড়াচ্ছেন। আসলে 1845 সালে দুটো ব্রিটিশ অনুসন্ধানকারী জাহাজ, নাম HMS এয়ারবাস, আরেকটার নাম HMS টেরর, 133 জনকে নিয়ে রওনা দেয় একটা অসম্ভব মিশনে, নর্থ ওয়েস্ট প্যাসেজ খুঁজে বের করার জন্য। নর্থ ওয়েস্ট প্যাসেজ কি? ইউরোপ থেকে এশিয়া যাওয়ার শর্টকাটে সমুদ্রপথ বলতে পারো। কিন্তু তারা আর কখনো ফিরে আসেননি। 133 জন সমুদ্রের মধ্যে গায়েব হয়ে গেছে রহস্যজনকভাবে। তো তাদেরকে খুঁজছেন এই অফিসার। তার সামনে বসে আছে এক আদিবাসী। এই আদিবাসীদের জাতির নাম হলো ইনুইট। আদিবাসীটা জানায়, আমরা অনেক পাগল লোককে দেখেছি যারা ক্ষুধার্ত ছিল, খিদের তাড়নায় এদিক ওদিক করছিল। জেমস রোজ ওনাকে কিছু ফটো দেখায়। আদিবাসী লোকটা বলে, এই তো, এই লোকটা ওদের ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেনকে উনি আগলোকা বলে ডাকছিলেন। উনি আরও বলেন, সবাই মারা গেছে, তাদেরকে টুনবাক তাড়া করেছিল। কিন্তু এই টুনবাকটা কে, সেটা আস্তে আস্তে জানা যাবে। কাহিনী ফিরে যায় 1846 সাল। 16 মাস ধরে দুটো ক্রু ভর্তি জাহাজ সমুদ্রের বুকে ভাসছে। এই দুটো জাহাজের মধ্যে এয়ারবাস শিপ নামে জাহাজটার ক্যাপ্টেন হল জন ফ্র্যাঙ্কলিন, আর তার পাশেই আছেন জেমস। আর এনাকে দেখা যায়, এনার নাম হলো ফ্রান্সিস ক্রোজিয়ার, টেরর শিপের ক্যাপ্টেন। ক্যাপ্টেন ক্রোজিয়ার একজন অভিজ্ঞ নৌ অফিসার। এর আগেও তার এখানে আসার অভিজ্ঞতা আছে। এয়ারবাস জাহাজে সবাই টেরর জাহাজে আসে। একটা ছোট পার্টির মতো হচ্ছিল। শিপের ক্যাপ্টেন স্যার ফ্রাঙ্কলিন জানায় যে আমরা যে বরফের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই বরফটা কিন্তু গরমকালে দেখা যায় না। তার মানে গরমের সময় শেষ, শীতকাল আসছে, আমরা তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। কিন্তু টেরর জাহাজের ক্যাপ্টেন ক্রোজিয়ার আবহাওয়ার পরিবর্তন দেখে ফ্র্যাঙ্কলিনের কথায় সায় দেয় না। দুটো ক্যাপ্টেনের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। হঠাৎই এয়ারবাস জাহাজের একজন ক্রু মেম্বার, নাম ডেভিড, রক্তবমি করে। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন তাকে এয়ারবাস শিপে নিয়ে যাওয়ার আদেশ দেয়। ওই অবস্থাতেই ওরা যখন জাহাজে ফিরছিল, এয়ারবাস শিপ থেকে একজন পা পিছলে ওই বরফের সমুদ্রে পড়ে যায় এবং মারা যায়। ডক্টর স্ট্যানলি ডেভিডের চেক আপ করে বুঝতে পারে ওর অবস্থা ভালো নয়। এরপরে আসে আরেকটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎই ডেভিড তার সামনে একজনকে দেখতে পায়। লোকটার মুখ কেমন যেন বেঁকানো। ডেভিড ভয়ে বলতে থাকে, পালাও সবাই, এই জায়গা থেকে পালাও, ও আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। কিন্তু লোকটাকে ডেভিড ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছিল না। ডেভিড মারা যায়। সার্জেন্ট গুডসার ডক্টর স্ট্যানলিকে ডেভিডের মরার আগের ঘটনাগুলো জানায় যে ডেভিড কাউকে একটা দেখতে পাচ্ছিল, কিন্তু ডক্টর স্ট্যানলি খুব একটা গুরুত্ব দেন না। এবার আরও একটা সমস্যা শুরু হয়ে যায় এয়ারবাস জাহাজে। জাহাজটা সামনে এগোতে পারছিল না, কারণ জাহাজের প্রপেলার বরফে আটকে গেছিল। প্রপেলার কি? প্রপেলার হলো জাহাজের পেছনে থাকা ঘূর্ণায়মান একটা পাখা। এটা ঘুরে জাহাজকে সামনের দিকে এগিয়ে দেয়। তো একজন ক্রু মেম্বার, নাম কলিন্স, সে সেই বরফ ঠান্ডা জলের সমুদ্রের নিচে নামে। জলের উপরে বরফের থালার মতো কতগুলো ভাসছে। হাতে একটা রড নিয়ে সে ভেসে থাকা বরফটাকে সরিয়ে দেয় এবং দেখে জলের মধ্যে তার পড়ে যাওয়া বন্ধুটার লাশ তার দিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়ে যায় আর উপরে ওঠানোর তাড়াতাড়ি সিগন্যাল দেয়। সে উপরে উঠে আসে, কিন্তু নিচে কি ঘটেছে, সে ওই লাশটাকে যে নিজের দিকে আসতে দেখেছে সেটা সে কাউকে বলে না। এরপরে আবারও একটা মিটিং হয় দুটো জাহাজের মানুষদের মধ্যে। সামনে বরফের ঘনত্ব বাড়ছে, পরিস্থিতি খারাপ হচ্ছে।
টেরর জাহাজের ক্যাপ্টেন ফ্রান্সিস কোজিয়ারের চোখে মুখে কেমন ভয়ের ছাপ। সে ভয়ার্ত মুখে বলে, আপনাদের কি মনে হচ্ছে না যে আমরা যত সামনে যাচ্ছি তত বেশি ফেসে যাচ্ছি? আমরা কিন্তু পুরো শীতকাল এখানে আটকে যাব। শীতকালে বরফ আরও জমে যাবে, আমরা কিন্তু ফিরতে পারবো না, বিধ্বংসী বরফে ফেসে যাব। কিন্তু ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন ফিরে যাওয়ার পারমিশন দেয় না। সে বলে, না, আমরা এই পথেই এগোবো, আর 2 সপ্তাহের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। যাই হোক, ডেভিডকে খবর দেওয়ার সময় একজন ক্রু মেম্বার নাম হেকি, সে ডেভিডের হাতের একটা আংটি চুরি করে তার কাছে রেখে দেয়। ঠিক 6 দিন পর ক্যাপ্টেন ক্রোজিয়ারের কথা সত্যি হয়, কারণ বরফের মোটা লেয়ার পড়ে এমন অবস্থা হয়ে গেছে যে 2টো জাহাজ এগোতে পারছিল না। মনে হচ্ছিল এক নির্জন বরফের পৃথিবীতে 2টো জাহাজ এবং এখানকার মানুষজন আটকে গেছে। সবাই অনেক চেষ্টা করে বরফ ভাঙার, বরফ কাটে, বোমা ফাটায়, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর কেটে যায় 8 মাস, অনেকটা দীর্ঘ সময়। শীতকাল চলে গিয়ে বসন্তকাল তখনও। যেদিকে চোখ যায় শুধু সাদা বরফ, ঠান্ডা হাওয়া। একটা নির্জন জায়গার মধ্যে এতগুলো মানুষ 8 মাস ধরে ফেসে থাকা কতটা অস্বস্তিকর আর কতটা ভয়ানক হতে পারে। মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু বরফ তো গলছে না। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন ক্রু মেম্বারদের ছোট ছোট টিম বানিয়ে বিভিন্ন দিকে পাঠায় চারপাশটা দেখার জন্য। জাহাজের ক্রু মেম্বাররা বেরিয়ে পড়েছে ছোট ছোট নৌকা এবং তাদের প্রয়োজনীয় খাবার জিনিসপত্র নিয়ে। ওদিকে স্যার ফ্র্যাঙ্কলিন বলছিলেন যে সামনে গরমকাল আসছে, আর কোনো সমস্যা হবে না, আমরা ঠিক পৌঁছে যাব। মানে যতই আবহাওয়া খারাপ হোক না কেন, এই মানুষটা পজিটিভিটি ছাড়বে না। ওদিকে দেখা যায় একদল ক্রু মেম্বার একটা উঁচু বরফের পাহাড়ের সামনে গিয়ে উপস্থিত হয়। ওরা সেই বরফ চড়ে উপরে উঠে দেখে ওপরে আর কোনো বরফ নেই, ওদের সামনে আছে কিং উইলিয়াম ল্যান্ড। সবাই খুশি হয়ে যায়, এটা একটা আশার আলো তাদের জন্য। এখানে হয়তো মানুষের দেখা পেলেও পাওয়া যেতে পারে। কিছুটা এগিয়ে গিয়ে তারা একটা পাথরের ঢিবি দেখতে পায়। এটাকে কেরেন বলে। আসলে এটা মার্কার বা সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়। হয়তো তাদের আগেও এখানে কোনো মানুষ এসেছিল এবং তারা এটা রেখে গেছে। ওরা এই শুকনো সমতল জায়গাটা চারপাশটা খুঁজতে বের হয় এবং ফিরে এসে দেখে ওদের বোটগুলো উল্টানো, এদিক ওদিক হয়ে গেছে সবকিছু। কে করলো এসব? এই আশেপাশে তো কোনো মানুষজন নেই, তাহলে তাদের বোটটা উল্টে পাল্টে দিয়েছে কে? তাদের কাছে কোনো উত্তর ছিল না। পূর্ব দিকের ক্রু মেম্বাররা নিরাশ হয়ে জাহাজে ফিরে আসে। তারা বলে চারদিকে শুধু বরফ এবং বরফ। ক্রোজিয়ার আইস মাস্টার ব্ল্যাঙ্কির সঙ্গে আলোচনা করছিল। এই বরফ কি সমস্যার সৃষ্টি করতে পারে ব্ল্যাঙ্কি? ব্ল্যাঙ্কি সায় দেয়, যদি কোনো রাস্তা না পাওয়া যায় তাদেরকে আরও 1টা বছর এখানে শীতকাল কাটাতে হতে পারে। ওদিকে সেই উঁচু ঢিবিটার কাছে একটা টেন্ট লাগিয়ে সেই জাহাজের ক্রুরা যেখানে ছিল সেখানে হঠাৎ বিশাল আকৃতির বরফ পড়তে শুরু করে। হঠাৎই এক একটা বরফ প্রায় অর্ধেক ফুটবলের মতো সাইজের। তারা টেন্টে আশ্রয় নেয়। তখনই ওরা বরফের মধ্যে আওয়াজ পায়, কেউ যেন ভয়ঙ্করভাবে গর্জনও করছে। ওরা ভাবতে থাকে ভাল্লুক ওদের পিছু নিয়েছে, কারণ এসব জায়গায় মেরু ভাল্লুক থাকে। হয়তো সেই ভাল্লুকগুলোই নৌকার হাল ওরকম করেছে। সবাই বাইরে বন্দুক হাতে বেরোয়। বরফের মধ্য দিয়ে একটা ছায়া দেখে ওদের লিডার গুলি চালায়, কিন্তু যাকে গুলি করেছিল সে একজন ইনুট সম্প্রদায়ের আদিবাসী ছিল। তার সাথে তার মেয়েও ছিল। ওদিকে গর্জন আরও দৃঢ় হচ্ছিল। হঠাৎ ক্যাপ্টেনকে এক বিশাল ভাল্লুকের মতো দেখতে কোনো একটা প্রাণী আসে এবং মেরে ফেলে। অন্যদিকে উত্তরের ক্রু মেম্বাররাও নিরাশ হয়ে জাহাজে ফিরে এসেছিল। তখনই ক্রোজিয়ারের কাছে আরেকটা খারাপ খবর আসে। তারা বাইরে গিয়ে দেখে একজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হচ্ছে। সার্জেন্ট গুডসার ওনার শরীর থেকে গুলি বার করতে গেলে বুঝতে পারে গুলি অনেক ভেতরে চলে গেছে। ওনার অবস্থা খারাপ, ওনাকে বাঁচানো সম্ভব নয়। মেয়েটা লোকাল ভাষায় মানে আদিবাসী ভাষায় তার বাবাকে বলতে থাকে, বাবা, আমার দ্বারা সম্ভব নয়, টুম্বাক আমার কথা মানবে না। এখানেও টুম্বাক নামটা আসে। যাই হোক, তার বাবার শরীর আরও খারাপ হতে থাকে। মেয়েটা বারবার বলতে থাকে, বাবাকে বাইরে নিয়ে চলো, বাবার বরফের ওপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা উচিত, এখানে নয়, আমাদের নিয়ম এটাই। কিন্তু তার আগেই তার বাবা মারা যায়। স্যার ফ্র্যাঙ্কলিন জানতে চায় যে কি হয়েছে ওই টেন্টে। সার্জেন্ট গুডসার জানায় যে এক বিশাল আকৃতির প্রাণীর হামলায় তারা তাদের লিডারকে হারিয়েছে। সার্জেন্ট আরও জানায় যে লোকটাকে এখানে আনা হয়েছে, ওর অর্ধেক জীব নাকি কোনো ধারালো জিনিস দিয়ে কেউ কেটে নিয়েছে। তবে ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন ওনার কথায় খুব একটা পাত্তা দেয় না। ক্রোজিয়ার তারপরে ওই মেয়েটার সঙ্গে কথা বলতে চায়, নিয়ে যায় নিজের জাহাজ টেররে। ক্রোজিয়ার মেয়েটার ভাষা জানত। সে বলে, আমায় ইগলোলিক ভাষায় আগলোকা বলে। তোমার নাম কি? তোমার লোকেরা কোথায়? আর এই টুম্বাকটা কে? আমাকে বলো, আমি সাহায্য করব। মেয়েটা কেমন একটা ঠান্ডা ভয়ার্ত গলায় বলে ওঠে, সত্যি যদি সাহায্য করতে চাও
তাহলে এখান থেকে জাহাজ নিয়ে চলে যাও, যতটা তাড়াতাড়ি পারো। তোমাদের জাহাজ এখানে থাকা উচিত নয়। তোমরা এখানে থাকলে এখান থেকে উধাও হয়ে যাবে। 1847 সালের জুন মাসে ওই ইউনিট আদিবাসীকে কফিনে ভরার আগে দুজন লোক ওনাকে চেক করছিল। মৃত লোকটার জামার থেকে অদ্ভুত কিছু হাতির দাঁত দিয়ে বানানো জিনিস পাওয়া যায়, বিশেষ করে একটা ছোট খোদাই করা মূর্তি। যেন মনে হচ্ছিল জিনিসগুলো লোকটার সুরক্ষা কবচ ছিল বা তাবিজ। লোকটাকে এবং লোকটার কবচকে কোনো নিয়ম না মেনেই বরফের মধ্যে একটা গর্ত খুঁড়ে ফেলে দেওয়া হয় এবং ওর জিনিসগুলো ওর মেয়েকে দিয়ে দেওয়া হয়। মেয়েটা কবচ দেখতে না পেয়ে বারবার ইশারা করতে থাকে। ব্রিটিশ লোকটা বুঝতে পারে না মেয়েটা কি চাইছে। সে বলে, তোমার বাবার কাছে শুধু এগুলোই ছিল। এরপর মেয়েটা জাহাজ ছেড়ে চলে যায় এবং নিজের চারপাশে একটা সার্কেল বানায়। দৃশ্য পাল্টায়। ক্যাপ্টেন ক্রোজিয়ার আইস মাস্টার ব্ল্যাঙ্কিকে বলে 8 জন ভালো ক্রু মেম্বার বেছে দিতে। ক্যাপ্টেন নিজেই যাবে সাহায্যের জন্য, কিন্তু সত্যিটা কাউকে জানাবে না। সেই মিথ্যে কথা বলে যাবে যে সে শিকারে যাচ্ছে। জাহাজের নিচে কিচেনে খাবারের টিনে পচা গন্ধ আসতে শুরু করেছে। এসব জন্য কোনো এক অশনি সংকেত দিচ্ছে। ওদিকে হিকি নামের সেই আংটিচোর ছেলেটার সাথে জোসপান নামের একজনের আলাদা করে একটা সম্পর্ক চোখে পড়ে, কাইন্ড অফ ভালোবাসার সম্পর্ক। যাই হোক, পরের দিন সকালটা শুরু হয় বরফের বৃষ্টি আর ভালুক মারার প্রচেষ্টা দিয়ে। ওরা এখনও ওই প্রাণীটাকে ভাল্লুক ভাবছিল। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের অধীনে কিছু ক্রু মেম্বার ভাল্লুক শিকারের জন্য অপেক্ষা করছিল মরা ইঁদুর ঝুলিয়ে। ফ্র্যাঙ্কলিন ওদের মনোবল বাড়ানোর জন্য ওদের সাথে কিছুক্ষণ বসেছিল টেন্টের মধ্যে। হঠাৎই ওদের টেন্টে আক্রমণ হয়। প্রাণীটা একজনকে তুলে নেয় এবং তারপর তার রক্তাক্ত কাটা মাথা নিচে এসে পড়ে। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন ভয়ে পালিয়ে জাহাজের দিকে দৌড়ে আসছিল, কিন্তু প্রাণীটা ওনাকে টেনে হিচড়ে নিয়ে যায়। আর যেখানে ওই আদিবাসীর মৃতদেহ ফেলা হয়েছিল সেখানে গিয়ে ফ্র্যাঙ্কলিনের নিথর দেহটা পড়ে। থার্ড ক্যাপ্টেন থমাস লোকজন নিয়ে দৌড়ে যায়, তবে সেখানে ফ্র্যাঙ্কলিনের কাটা পা পড়েছিল। ক্যাপ্টেনকে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং ক্রোজিয়ার হয়ে যায় জাহাজের মেন ক্যাপ্টেন। ক্রোজিয়ার খুব ভালো করে বুঝে গেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই অশুভ জায়গাটা ছেড়ে বেরোতে হবে। তিনি টিমকে পাঠান সাহায্যের জন্য, কিন্তু জাহাজের ক্রুদের মধ্যে ক্যাপ্টেনের মৃত্যুর সাথে সাথে নানান রকম কথা ঘুরতে থাকে। কেউ বলে এইসব ওই আদিবাসীটাকে মেরে ফেলার পর থেকে হচ্ছে, আবার কেউ বলে তাদের জাহাজের ওপরে আদিবাসী মেয়েটার অভিশাপ লেগেছে। তারা সবাই ভয়ে ভয়ে ঈশ্বরের নাম নিতে থাকে। ওদিকে ওই মেয়েটা, যার কোনো নাম জানা যায়নি এখনো, তাকে লেডি সাইলেন্স বলে ডাকছিল ওরা। বরফের ঘরের বাইরে থেকে বিশাল প্রাণীটার নিঃশ্বাস ঘর অবধি আসছিল। লেডি সাইলেন্স ধীর গতিতে ভয়ে বাইরে বেরিয়ে দেখে ওকে তুনবাক খাবার দিয়ে চলে গেছে। যেন মনে হয় মেয়েটাকে তার ভাগ দিয়ে গেছে তুম্বাক। এই প্রাণীটাকেই তারা বলে তুংবাক। এরপর দেখা যায় 1847 সালের নভেম্বর মাস। অনেকটা সময় কেটে গেছে। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন আর জাহাজ দুটোর এখনো কোনো খবর নেই। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিনের স্ত্রী সোফিয়া চিন্তিত হয়ে সরকারের কাছে যায় এবং একটা খোঁজ করার জন্য দল পাঠাতে অনুরোধ করে। জেমস রস, যাকে আমরা শুরুতে দেখেছিলাম, তিনি বলেন, আজকের মধ্যে যদি ওই জাহাজ দুটোর কোনো খবর না আসে তাহলে আমাদের তরফ থেকে একটা টিম ওদের সন্ধানে যাবে। ওদিকে দেখা যায় অ্যান্টার্কটিকার অন্ধকার আর সাদা বরফের চাদর যেন এক ভয়ানক রূপ নিয়েছে। টেরর জাহাজের অবস্থা খুবই খারাপ। জাহাজটা একদিকে বেঁকে গেছে। আজ টেরর জাহাজে একটা ছেলের জন্মদিন। সবাই একটু সেলিব্রেট করছিল, কিন্তু এই সেলিব্রেট বেশিক্ষণ স্থায়ী হয় না। টুম্বাক জাহাজে আক্রমণ করে দেয় এবং লোকটার মাথা এমনভাবে আক্রমণ করেছিল ওর রক্তাক্ত ঘিলু দেখা যাচ্ছিল। লোকটা আধমরা হয়ে পড়ে থাকে। ক্যাপ্টেন 30 জনকে নিয়ে বেরিয়ে পড়ে টুম্বাকের শিকারে, কারণ তুম্বাক এতদিন জাহাজের বাইরে আক্রমণ করছিল, এখন সে জাহাজের ভেতরে এসে আক্রমণ করছে, যেটা কিনা মোটেও কোনো ভালো কথা নয়। একটা কম বয়সী ছেলে ক্রোজিয়ারের সঙ্গে টুম্বাককে মারতে গেছিল। ক্রোজিয়ার একটা মৃতদেহ দেখে দৌড়ে যায়। পেছনে ফিরেই দেখে ছেলেটাকে টুম্বাক তুলে নিয়ে গেছে। ক্যাপ্টেন ক্রোজিয়ারের মনে হতে থাকে সে তার লোকেদের বাঁচাতে পারছে না ওই অসহায় বিশাল প্রাণীটার সামনে। ক্রোজিয়ার নেশা করতে থাকে এবং ক্রোজিয়ারের কিছু মুহূর্ত মনে পড়তে থাকে। ক্রোজিয়ার একজনকে ভালোবাসত, নাম সোফিয়া, কিন্তু সোফিয়া ক্রোজিয়ারকে 2 বার রিজেক্ট করেছিল। মানে ক্রোজিয়ারের ভাগ্য আমার মতো। যাই হোক, ওদিকে হিকি জাহাজের উপর পাহারা দিচ্ছিল। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার সাথে পুরো শরীর জমে যাওয়ার মতো অবস্থা। হিকি একজনকে দেখতে পায়, তার শরীরটা মাঝখান থেকে কাটা। জাহাজের সবাই এখন বুঝতে পেরেছিল যে এই কাজগুলো কোনো ভাল্লুকের কাজ না। তাহলে এটা কি? সবার সন্দেহ হয় ওই লেডি সাইলেন্স এস্কিমো মেয়েটা, তার ওপরে।
হিকি ক্যাপ্টেনের আদেশ না মেনে এস্কিমো মেয়েটাকে খুঁজে নিয়ে আসে এবং সবাইকে উত্তেজিত করে তোলে। সবাই মেয়েটাকে মারতে চায়। ক্যাপ্টেন ক্রোজিয়ার এসে পরিস্থিতি সামলায়। হিকি জানায় যে আমি ওই দৈত্যাকার প্রাণীটাকে দেখেছি। প্রাণীটা ভাল্লুকের থেকেও 3 গুণ বড়। আর সব থেকে বড় ব্যাপার ওর অদ্ভুত মাথা। কথায় কথায় হিকি ক্যাপ্টেনের সঙ্গে তর্ক করতে থাকে এবং ক্যাপ্টেনের সঙ্গে তর্ক করার শাস্তি স্বরূপ তাকে জামা কাপড় খুলে 30 বার চাবুক মারার শাস্তি দেওয়া হয়। লেডি সাইলেন্সকে এরেবাস জাহাজে রাখা হয়। সার্জেন্ট গডসেরকে লেডি সাইলেন্সের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়। সার্জেন্ট তাকে বলে, আমাদের জাহাজ এখানে এসে ফেসে গেছে, তাই আমরা তোমাদের দুনিয়াতে থাকছি। আমার খুব খারাপ লাগছে তোমার সঙ্গে যা হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমরা এরকম মানুষ নই, আমরা ভালো মানুষ। লেডি সাইলেন্স চুপ ছিল, কোনো কথার উত্তর দেয় না। ওদিকে বাইরের তাপমাত্রা -52 ডিগ্রিতে চলে গেছে, অর্থাৎ 0 ডিগ্রিতে জল জমে বরফ হয়ে যায়। 0 ডিগ্রিরও 52 গুণ নিচে তাপমাত্রা। ভাবতে পারো কতটা ঠান্ডা। জোরে হাওয়া বয়ে চলেছে অনবরত, কনকনে ঠান্ডা। সূর্যের দেখা নেই বহুদিন। সার্জেন্ট গডসিয়ার এবং লেডি সাইলেন্সের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। সার্জেন্ট ওর ভাষা শেখার চেষ্টা করছিল। ক্যাপ্টেন থমাস লেডি সাইলেন্সকে আর এরেবাস জাহাজে রাখতে চায় না, তাই তাকে আবার দ্য টেরর জাহাজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সার্জেন্ট গডসিয়ারও যেতে চায় মেয়েটার সাথে, যদি মেয়েটার সঙ্গে কথা বলে ওই প্রাণীটা সম্পর্কে কিছু জানা যায়। যাওয়ার পথে দেখা যায় দুটো জাহাজের মাঝখানে বড় মোটা বরফের পাহাড় জমেছে। আগেই বলেছি -52 ডিগ্রি তাপমাত্রা, সুতরাং সবকিছু বরফে পরিণত হয়ে গেছে। হঠাৎ একজন মারা যায় এই যাত্রাপথে, কিন্তু কেন মারা যায় সেটা জানা যায় না। টেরর জাহাজের ভেতরের অবস্থা আরও খারাপ, কারণ খাবার শেষের পথে। বেশিরভাগ ক্রু মেম্বার অসুস্থ। অনেকে আবার জাহাজের নিচে ডেকে যেখানে মৃতদেহ রাখা হচ্ছে সেখানে কারো আওয়াজ শুনতে পাচ্ছে। হিকিকে দেখা যায় হিকি ডেভিডের হাত থেকে চুরি করা আংটিটা গিবসনকে দিয়ে লেডি সাইলেন্সের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে বলে। ক্যাপ্টেন ক্রোজিয়ার লেডি সাইলেন্সকে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসা করে, ঠিক করে বলো তো তুনবাক আসলে কে? লেডি সাইলেন্স জানায় যে তুনবাক হলো আত্মা, দেখতে পশুর মতো কিন্তু আসলে একটা আত্মা। সে আরও জানায় তুনবাক তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারত বা কানেক্ট করতে পারত, কিন্তু সে তুনবাকের সঙ্গে কানেক্ট করতে পারে না। ক্যাপ্টেন জিজ্ঞেস করে, তুনবাককে কিভাবে মারা যাবে? লেডি সাইলেন্স রাগী চোখে তাকিয়ে বলে, ওকে মারতে কেন চাইছো তোমরা? নিজেদের বিপদ ডাকতে চাইছো? ঠিক তখনই তুনবাক আক্রমণ করে দেয়। বাইরে এত তুষার বৃষ্টি হচ্ছে যে চারদিকটা সাদা স্নো বরফে ঢেকে গেছে। ব্ল্যাঙ্কি নিজেকে টোপ বানিয়ে জাহাজের সব থেকে উঁচু জায়গায় ওঠে। পেছনে তুনবাক ব্ল্যাঙ্কির পা ছিঁড়ে দেয়। এই প্রথম তুনবাকের ভয়াবহ চেহারা আমাদের সামনে স্পষ্ট হয়। বিশাল আকৃতির প্রাণী, নিচের অংশটা ভাল্লুকের মতো আর ওপরের মুখটা মানুষের মতো দেখতে। ওদিকে বাকি টিমরা সাদা কুয়াশায় কিছুই দেখতে পারছিল না যে কামান কি চালাবে তারা। ব্ল্যাঙ্কি বুদ্ধি করে একটা লণ্ঠনে আগুন ধরিয়ে তুনবাকের গায়ে ছুঁড়ে মারে। টিমের লোকেরা কামান চালায়, সে আগুনকে লক্ষ্য করে। তুনবাক আঘাত পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। লেডি সাইলেন্স তুনবাকের পেছনে যায় ওকে ধরার জন্য। ব্ল্যাঙ্কিকে ভেতরে আনা হয়। ও বরফে জমে গেছিল এবং শেষ পর্যন্ত ব্ল্যাঙ্কির পা কেটে বাদ দেওয়া হয়। কোনো উপায় ছিল না। ব্ল্যাঙ্কি ক্রোজিয়ারের খুব কাছের একজন বন্ধু। তার এই অবস্থা দেখে ক্রোজিয়ার মদ ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নেয় এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে, নয়তো সবাই মারা যাবে। ক্যাপ্টেন থমাস একটা মিটিং করে এবং বোঝার চেষ্টা করে তাদের কাছে কতটা রেশন বা খাবার আছে। লেফটেন্যান্ট জানায় তাদের কাছে যা খাবার আছে সেটা দিয়ে পরের বছর অবধি মুশকিলে চলে যাবে। কিন্তু তারপর কি করবে? জাহাজে সবার মন খারাপ হয়ে গেছিল এবং তাদের মন ভালো করার জন্য একটা পার্টির আয়োজন করা হয়। কিন্তু থমাস যখন পার্টির জন্য রেডি হচ্ছিল সে দেখে তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তার মানে থমাসও কোনো অজানা রোগের শিকার হয়েছে। ওদিকে দেখা যায় হঠাৎ করে মদ ছেড়ে দেওয়ার কারণে ক্যাপ্টেন ক্রোজিয়ার অসুস্থ হয়ে পড়েছে এবং লেডি সাইলেন্সকে দেখা যায় তুনবাককে ধরার জন্য লোকাল ভাষায় সে কিছু মন্ত্রের মতো উচ্চারণ করছিল এবং চারদিকে টোপ ছড়িয়ে রেখেছিল। তুনবাক সেখানে চলে আসে। সে রিচুয়াল শেষ করে বলে, আমি আমার বাবার মেয়ে, তুমি আমার বাবার জায়গাটা আমাকে দাও যাতে আমি তোমার সাথে যখন ইচ্ছে কন্ট্যাক্ট করতে পারি। তুমি এমনিতেও একজন গাইড ছাড়া চলতে পারবে না, আমাকে তোমার গাইড বানিয়ে নাও। এরপর দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। লেডি সাইলেন্স ওর জিভ কেটে তুনবাককে উৎসর্গ করে। জাহাজে কলিন্স নামের এক ব্যক্তি ডাক্তারের কাছে গিয়ে জানায় ওর কোনো মানসিক সমস্যা হচ্ছে। ওর যেন মনে হচ্ছে ওর ব্রেন নিজের কন্ট্রোলে নেই। ডাক্তারটাকে বলে, আমরা যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এরকম হওয়াটা স্বাভাবিক। এক কাজ করো, আজকে একটা পার্টির আয়োজন করা হয়েছে, সেখানে যাও, ভালো লাগবে। টেরর জাহাজে সার্জেন্ট গডসিয়ার
মঙ্কি জেকোকে ডেইলি টিনের খাবার দিত। জেকো সেই খাবার খাওয়ার জন্য মারা যায়। জেকোকে দেখে গডসিয়ার বুঝে যায় ওর সন্দেহ ঠিক ছিল। ওরা যে খাবারটা বছরের পর বছর খাচ্ছে সেই খাবারটার মধ্যে কোনো প্রবলেম আছে, সেজন্য মানুষ অজানা রোগে অসুস্থ হচ্ছে। গডসিয়া তার সমস্ত কথা সিনিয়র ডাক্তারকে জানায়, কিন্তু ডাক্তার বলে জাহাজের কাউকে এখনো কিছু বলল না। পার্টি করার জন্য সবাই বড় একটা টেন্ট বানিয়েছিল। বাইরে ভয়ঙ্কর ঠান্ডা, কিন্তু ভেতরে খুশির আমেজ, পার্টি হচ্ছে। ঠিক এই সময় দেখা যায় লেডি সাইলেন্স রক্তাক্ত মুখে এসে উপস্থিত হয়। গডসিয়ার ওকে সামলায়। সে বুঝে যায় লেডি সাইলেন্স তার জিভ কেটে ফেলেছে। পুরো বিষয়টা বুঝে ওঠার আগে দেখা যায় ডক্টর স্টেইনলি নিজের মানসিক সন্তুলন হঠাৎ করে হারিয়ে ফেলে এবং পাগলের মতো পুরো টেন্টটাতে আগুন ধরিয়ে দেয়, সাথে নিজের গায়েও আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, কাঠ কাপড় জ্বলতে শুরু করে। সবাই পালানোর চেষ্টা করছিল, কিন্তু স্টেইনলি বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছিল। সবাই ফেসে যায় সেই টেন্টে। একমাত্র হিকি বাইরে ছিল। সে বাইরে থেকে সবাইকে বাইরে বেরোতে সাহায্য করে। তাঁবু কাটতে গিয়ে একজন চাকুর আঘাতে মারা যায়। এই আগুনে জাহাজের অনেকে পুড়ে মারা যায়। ভয়ানক রাত একসময় শেষ হয়, নতুন সকাল হয়। পরের দিন ক্যাপ্টেন ক্রোজিয়ার সবাইকে ইনস্ট্রাকশন দেয়, এবার থেকে আমরা পায়ে হেঁটে এখান থেকে দক্ষিণের দিকে যাত্রা করব। সবার শরীর আর মন ক্লান্ত। কেউ কেউ যাত্রা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েছে। ক্রোজিয়ারের জন্য জাহাজ ছেড়ে বেরোনোর সিদ্ধান্ত খুব কষ্টের ছিল, কারণ একজন ক্যাপ্টেনের কাছে তার ঘর হলো জাহাজ। কিন্তু কথায় বলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু মেনে নিতে শেখায়। প্রয়োজনীয় জিনিস ছোট ছোট নৌকাতে ভরে জাহাজ ছেড়ে তারা বেরিয়ে পড়ে ওখান থেকে। ভারী জিনিসপত্র ভর্তি নৌকা টেনে নিয়ে এগোনো খুব একটা সহজ কাজ ছিল না। প্রতিটা পদক্ষেপ যেন আলাদা আলাদা মুশকিলে ভরা। ঠান্ডা বরফ, কনকনে হাওয়া, অসুস্থ শরীর, কিন্তু তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক বেঁচে এখান থেকে ফিরতে হবে। ওদিকে দেখা যায় হিকিকে। হিকি কিছু মানুষকে ম্যানুপুলেট করে বা কিছু মানুষকে ভুল বুঝিয়ে নিজের একটা আলাদা দল তৈরি করার চেষ্টা করছে। কথায় কথায় হিকি বলছিল, কাল যখন পার্টিতে আগুন ধরে গেছিল, মানুষ পুড়ে মরছিল, আমার কেন যেন মানুষের পোড়া মাংসের গন্ধটা বেশ ভালো লাগছিল। ক্যাপ্টেন গডসিয়ার কথাগুলো শুনে শিউরে ওঠে। হিকির মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। শরীরের রোগের থেকে মানসিক রোগ এদেরকে ধীরে ধীরে গিলে ফেলছে। কিছুটা দূরে এসে ক্যাপ্টেন ক্রোজিয়ার দেখে যে 1 বছর আগে যে টিমটাকে পাঠানো হয়েছিল তাদের নৌকো উল্টে পড়ে আছে। ভয়ানকভাবে ওদের মাথা কেটে বরফে পড়ে আছে। সবাই বুঝে যায় এটা কার কাজ, কিন্তু ক্যাপ্টেন কাউকে এ বিষয়ে না জানাতে বলে দেয়। এরপর সবাই হাঁটতে হাঁটতে একটা বড় পাহাড়ের চূড়ার সামনে এসে পৌঁছায়। বরফের চূড়ার সামনে উঠে দেখে তারা বরফ শেষ সমতল জায়গা। এতদিন বাদে বরফ ছেড়ে কোনো সমতল জায়গা দেখে সবাই খুব খুশি হয়। ওখানে টেন্ট লাগানো হয়। যাত্রা শুরু থেকেই মরফিনের শরীর খারাপ ছিল। রাতের বেলায় মরফিন মানসিকভাবে ভেঙে পড়ে প্রচণ্ড। সে বারবার বলতে থাকে, এভাবে আমি আর বাঁচতে পারছি না। দেশ থেকে এত দূরে এই ঠান্ডা বরফের মধ্যে আমার আর ভালো লাগছে না। আমাকে মেরে ফেলো, আমার গলা কেটে ওদের সাথে রেখে দাও। মরফিন হাতে বন্দুক তুলে ক্যাপ্টেনের দিকে তাক করে গুলি চালাতে যায়। বাধ্য হয়ে মরফিনকে গুলি করে মারতে হয়। সার্জেন্ট গডসিয়ার এটা দেখে ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ সবাই আস্তে আস্তে মানসিকভাবে বদলে যাচ্ছে। সবার মানসিক সমস্যা দেখা দিয়েছে। পরের দিন সকাল হয়। ক্রোজিয়ার মিটিং ডেকে সবার আগে ক্যানের খাওয়া বন্ধ করতে বলে, কারণ এই খাবারের জন্যই মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ মানসিক রোগে আক্রান্ত হচ্ছে। এবং ক্রোজিয়ার জানায় যে আমরা একটা টিম তৈরি করব যারা কিনা খাবারের খোঁজে যাবে। খাবার খুঁজতে বেরিয়ে পড়ে লেফটেন্যান্ট জন, হিকি এবং আরেকজনকে নিয়ে। তারা যেদিকে যায় সেদিকে কিছু লোকাল আদিবাসী মানুষের দেখা পায়, যেটা একটা ভালো খবর। ওরা খুশি হয় এটা ভেবে যে খাবারের সংকট এতদিনে মিটবে। জন নিচে যায়। সে ইনিউট আদিবাসীদের ভাষা বোঝে না, তো ইশারা করে বোঝায় আদিবাসীদের। আদিবাসীরা জনকে একটা শিল মাছ খেতে দেয়। জন আদিবাসীদের অপেক্ষা করতে বলে ওপরে ওর সঙ্গীদের কাছে যায়, কিন্তু যখন ওপরে উঠে আসে সে দেখে হিকি আরেক সাথীকে মেরে ফেলেছে। কিছু বুঝে ওঠার আগেই হিকি জনকেও আক্রমণ করে এবং মেরে ফেলে। এবং এখানে একটা বড় টুইস্ট সামনে আসে। হিকির আসল সত্যিটা দেখা যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে হিকি তাকে জয়েন লেটার দেওয়া হয়েছিল জাহাজে আসার জন্য, ইনি হলেন আসল হিকি। কিন্তু 1 মাস বাদে জাহাজ ছাড়ার দিন আসল হিকির বদলে এই হিকি আসে। হিকি জনের শরীরটা টেনে নিয়ে আসে। জনের সারা শরীরে মাংস খাবলানোর কাটা দাগ। হিকি মিথ্যা কথা বলে যে ইনুইট আদিবাসীরা জনকে মেরে জনের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তাই বাধ্য হয়ে সে আদিবাসীদেরকেও গুলি করে মেরে ফেলেছে। লেডি সাইলেন্সকে ডাকা হয় কনফার্ম করার জন্য যে এটা তাদেরই লোকেদের কাজ কিনা। সে বলে, আর যাই হোক, আমাদের জাতি কখনো মানুষের মাংস খায় না, আর না তো মানুষকে এভাবে মারে।
ক্যাপ্টেন লেডি সাইলেন্সকে নিয়ে ওর লোকেদের দেখতে যায় এবং গিয়ে দেখে ওদের সাথে শুধুমাত্র সিল মাছের মাংস ছিল। ক্যাপ্টেন বুঝে যায় যে এই আদিবাসীরাই কাজ করতে পারে না। লেডি সাইলেন্স নিজেদের লোকেদের এই অবস্থা দেখে এতটাই দুঃখ পায় সে আর ক্যাম্পে ফেরে না, সে ওখান থেকে চলে যায়। ক্যাপ্টেনের সন্দেহ হয় হিকির ওপরে। গডসওয়্যার জনের পোস্টমর্টেম করে আর তার পেট থেকে শিল মাছের মাংস পায়, অর্থাৎ লোকাল মানুষদেরকে হিকি মেরেছে, জন মারেনি। কারণ জন যদি তাদেরকে মারত তাহলে সেই আদিবাসীদের মাংস জনের পেট থেকে পাওয়া যেত, কিন্তু জনের পেটে তো শিল মাছের মাংস। হিকিকে ফাঁসি দেওয়ার জন্য আনা হয়। ক্রোজিয়ার বুঝতে পেরেছিল হিকির এই দোষের জন্য আদিবাসীদের ভরসা ওদের ওপর থেকে উঠে যাবে, ওরা আদিবাসীদের কোনো সাহায্য পাবে না, তাই হিকিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হঠাৎই কলিন্স একটা ওষুধের ভারী ডোজ খেয়ে নেওয়ার জন্য নিজের হুঁশ অদ্ভুতভাবে হারিয়ে ফেলে এবং জোরে জোরে হাসতে থাকে। সে যেন নিজের কন্ট্রোলে নেই। তারপরেই তুনবাক ওর পেছনে এসে পড়ে। তুনবাককে দেখে সবাই যে যেখানে পারে পালাচ্ছিল। হিকিও এই সুযোগে ওখান থেকে পালিয়ে যায়। তুনবাক সবাইকে নৃশংসভাবে মারতে থাকে, মানুষগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে। চারদিক কুয়াশায় ভরা, গুলির আওয়াজ আর ওই তুনবাক দানবের গর্জন শোনা যাচ্ছিল শুধু। পরের দিন সকাল হয়, চারদিকে লাশ, রক্ত আর ধ্বংসের চিহ্ন। জেমস ক্রোজিয়ারকে বলে কালকে 32 জন মারা গেছে এবং হিকি ওই সুযোগে পালানোর সময় 23 জন মানুষকে নিজের সঙ্গে নিয়ে গেছে ভুলভাল বুঝিয়ে। ক্রোজিয়ার পুরনো দিনের কথা মনে করতে থাকে। সে বলে 3 বছর আগে 133 জন লোকের সঙ্গে আমরা যাত্রায় বেরিয়েছিলাম। কে জানতো আমাদের সঙ্গে এমনটা হতে চলেছে, কিন্তু আমাদের এগোতে হবে, এখান থেকে বেরোনোর চেষ্টা করতেই হবে। ওরা দক্ষিণের দিকে আবার যাত্রা শুরু করে। অন্যদিকে হিকির টেন্টে তার বন্ধু শরীর খারাপ ছিল। গর্সিয়ার ওকে ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু হিকি এতটাই নৃশংস হয়ে উঠেছিল সে তার বন্ধুকে মেরে ফেলে এবং তারপর গর্সিয়ারকে বলে ওকে কেটে ওর মাংস বের করে দাও, আমরা খাবো, মানুষের মাংস খুব সুস্বাদু। গর্সিয়ার একজন সার্জন, সে জানে শরীরের কোন অংশগুলো খাওয়া যাবে, তাই হিকি গর্সিয়ারকেও সঙ্গে এনেছিল। গর্সিয়ার প্রথমে রাজি হয় না, কিন্তু বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওকে সেই কাজটাই করতে হয়। গর্সিয়ার মানুষের মাংস কাটতে শুরু করে। গর্সিয়ার কিন্তু তখনও নিজের মনুষ্যত্ববোধ ভুলে যায়নি, তাই সে মানুষের মাংস খায় না, বাকি সবাই সেই নরম মাংস উল্লাসের সাথে খায়। ওদিকে ক্যাপ্টেন ক্রোজিয়ারের টেন্টেও সবাই ক্ষুধার্ত। এক এক করে সবাই অসুস্থ হচ্ছে, আর এই কারণে তাদের গতি অনেকটাই কমে গেছে। একই তো এত জিনিস টেনে নিয়ে যাওয়া, তার উপরে আবার অসুস্থ মানুষের ভার। অনেকে বলে অসুস্থ মানুষদেরকে এখানেই রেখে এগোনোর জন্য, কিন্তু ক্যাপ্টেন কাউকে একা মরতে রেখে যেতে চায় না, সে সবাইকে নিয়ে চলতে চায়। এত সমস্যার মধ্যেও একজন ক্রু মেম্বার ক্যাপ্টেনকে এসে জানায় সে তুনবাককে তাদের পিছু করতে দেখেছে। ব্ল্যাঙ্কি ক্যাপ্টেনকে বলে সে ওদিকে গিয়ে তুনবাককে দিকভ্রষ্ট করার চেষ্টা করবে, যাতে তুনবাক তাদের পিছু না নেয়। এমনিতেও তুনবাক এর আগে ওর একটা পা শেষ করে দিয়েছে, সেখান থেকে সারা শরীরে তার ইনফেকশন ছড়াচ্ছে, হয়তো বেশি দিন বাঁচবেও না। তাই মরার আগে সে আরেকবার চেষ্টা করতে চায় তুনবাকের হাত থেকে এদেরকে বাঁচানোর। ব্ল্যাঙ্কি দল ছেড়ে অন্য প্রান্তে এগোতে থাকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক কষ্টে এগোতে থাকে এবং একটা জায়গায় গিয়ে বসে পড়ে। সামনে তাকাতেই ও কিছু একটা বুঝতে পেরে দূরবীন আর ম্যাপ বের করে। সে বুঝতে পারে যেটার খোঁজে তারা জীবন বাজি রেখেছে সেই পথটা এখানে আছে। এটাই সেই উত্তর পশ্চিমের পথ, যার নাম নর্থ প্যাসেজ। ব্ল্যাঙ্কির মুখে একটা চওড়া হাসি। তারা পেরেছে। ব্ল্যাঙ্কি ওখান থেকে আর এগোয় না, তুনবাকের জন্য অপেক্ষা করতে থাকে। সারা শরীরে কাটা চামচ বেঁধে রেখেছিল। তুনবাক চলে আসে, ব্ল্যাঙ্কি তুনবাককে ঘায়েল করে এবং মারা যায়। অন্যদিকে হিকির টেন্টে যে মানুষই দুর্বল অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে মেরে সবাই মিলে মানুষের মাংস খাচ্ছিল। গর্সওয়ারি পৈশাচিক কাজ দেখে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ তাকেই সেই মানুষের মাংসগুলো কেটে দিতে হচ্ছিল। একজন লেফটেন্যান্টও হিকির ক্যাম্পে ছিল। সে গর্সওয়ারকে বলে তুমি জানো, আমি যদি খুব বাহাদুর হতাম না, আমি হিকিকে মেরে ফেলতাম, কিন্তু আমার খাবার চাই, পেটের খিদে বড়ই ভয়ানক জিনিস, তাই ওর সাথে থাকতে আমি বাধ্য হয়েছি। ওদিকে ক্যাপ্টেন জেমসও অসুস্থ হয়ে পড়েছে, শেষ অবধি সেও মারা যায়। হিকিকে ওর একজন বন্ধু জাহাজের দিকে ফেরত যেতে বলে, কিন্তু ও ভয় পাচ্ছিল যদি তুনবাক আক্রমণ করে দেয়। হিকি ফিরতে চায় না, উল্টে সে বলে যদি তুনবাককে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে সেই আমাদের জন্য খাবার ব্যবস্থা করবে এবং আমি এখানকার সবথেকে বেশি শক্তিশালী মানুষ হব। মানে একবার ভেবে দেখো, যেখানে মানুষই নেই সেখানকার শক্তিশালী মানুষ হতে চায়ও। ওদিকে দেখা যায় লেডি সাইলেন্স একজনকে বোঝাচ্ছিল তুনবাকের জন্য একজন মাস্টার বা প্রভু চাই, আর সেটা তুমি, কারণ বাইরের মানুষদের উপস্থিতি অর্থাৎ জাহাজে যারা এসেছে তাদের উপস্থিতি আমাদের প্রকৃতিকে নষ্ট করেছে, সেটা ঠিক করতে হবে।
ভিডিও শুরুতে লেডি সাইলেন্সের বাবার শরীর থেকে যেমন মানুষের পুতুল বেরিয়েছিল, ঠিক তেমনই পুতুল লেডি সাইলেন্স বানায় এবং একজন এসে খবর দেয় ও এসে গেছে। দৃশ্য পাল্টায়। একজন ক্রু মেম্বার ক্রোজিয়ারকে মিথ্যে খবর দেয়। সে বলে, আমি এক জায়গায় দেখেছি বরফ গলে গেছে। এটা শুনে ক্রোজিয়ার ওখানে যায়। হিকির ছেলেরা এসে ক্রোজিয়ারকে নিয়ে যেতে চায়। ক্যাপ্টেন কাউকে গুলি চালাতে বারণ করে, কারণ এরাও বেঁচে থাকার জন্য হিকির কথাই শুনছে। ক্যাপ্টেন এডওয়ার্ডকে সামনে এগোনোর রাস্তা বলে হিকির ছেলেদের সঙ্গে চলে যায়। হিকি ক্রোজিয়ারকে তার দলে আসার জন্য এবং নিজের ক্ষমতা বাড়ানোর জন্য তার তাঁবুতে নিয়ে গেছিল। হিকি চায় ক্রোজিয়ার তার কথা মেনে নিক, কিন্তু ক্যাপ্টেন না মানলে ওনাকে মারধর করা হয়। সার্জেন্ট গর্সিয়ার ক্যাপ্টেনকে ওষুধ লাগায় আর বলে, আপনি জানেন না, এর সঙ্গে যারা এসেছিল তারা অসুস্থ হলে হিকি ওদেরকে মেরে মানুষের মাংস খাচ্ছে। এবং গর্সিয়ার একটা ভয়ানক কথা বলে। সে ক্যাপ্টেনকে বলে, আমি যদি মারা যাই আর ওরা যদি আপনাকে আমার মাংস খেতে বাধ্য করে, তাহলে আপনি আমার পায়ের তলার মাংসটা খাবেন। ক্রোজিয়ার বুঝতে পারে না এবং অবাক হয়ে যায়, কেন বলল গর্সিয়ার এরকম অদ্ভুত কথা। এরপর দেখা যায় গর্সিয়ার নিজের পুরো শরীরে একটা ওষুধ মাখাচ্ছে, শুধুমাত্র পায়ের তলাটা বাদ দিয়ে। এই ওষুধের ডোজ বেশি মাত্রা শরীরে গেলে সেটা বিষে পরিণত হয় এবং তারপর সে একটা পুরো বোতল ওষুধ খেয়ে নেয়, যাতে সে মারা যাওয়ার পর তাকে যে মানুষগুলো মাংস খাবে তারাও মারা যায়। এবং সে এটা এই জন্য করে কারণ সে প্রতিদিন এই মানুষ মেরে খাওয়া দেখতে পারছিল না। সে নিজের একটা হাত কেটে ফেলে, এটা দেখানোর জন্য যে হাত কাটার জন্য সে মারা গেছে। কারণ শুধু যদি বিষ খেয়ে মারা যায় তাহলে তো হিকিরা সন্দেহ করবে যে বিষ খেয়ে মারা গেছে, এর মাংস খাওয়া যাবে না। সুতরাং যাতে হিকিরা সন্দেহ না করে সে নিজের হাত কেটে ফেলে। পরের দিন হিকি এবং তার সঙ্গে থাকা ক্রু মেম্বাররা গর্সিয়ারের মাংস খেতে বসে। হিকি ক্যাপ্টেনকে গর্সিয়ারের মাংস খেতে বলে। ক্যাপ্টেন বলে, আমি ওর পায়ের তালুর মাংসটা খাবো। এবং এর ফলে ক্যাপ্টেনের শরীরে বিষ প্রবেশ করে না। ওদিকে এডওয়ার্ড বাকি ক্রুদের অনুরোধ করে তাদের ক্যাপ্টেনকে উদ্ধার করতে যাওয়ার জন্য। সেখানে ভোট হয়। সবাই ঠিক করে যে এখানে অসুস্থ মানুষদের রেখে তারা সামনে এগিয়ে যাবে। জোবসন সহ যারা অসুস্থ ছিল তারা এই পরিস্থিতি জানতো না। ওরা মনে করে ক্যাপ্টেন তাদেরকে এখানে মরতে রেখে হয়তো চলে গেছে। ওদিকে হিকি এতটাই পাগল হয়ে উঠেছিল সে তুনবাককে তার কন্ট্রোলে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। গর্সিয়ারের শরীরের বিষের প্রতিক্রিয়া বাকি সবার মধ্যে দেখা যাচ্ছিল। সবাই অসুস্থ হতে শুরু করে, একজন বমিও করছিল। তারা বহু কষ্টে নৌকা টেনে নিয়ে যাচ্ছিল। তখনই সেখানে তুনবাক চলে আসে। সে এমনিতেও ব্ল্যাঙ্কিকে খেয়ে কাটা চামচের আঘাতে দুর্বল হয়ে পড়েছিল। তার মধ্যেই মানুষগুলোকে খেতে থাকে সে, এবং সেই মানুষগুলোর মধ্যেকার বিষও ওর শরীরে প্রবেশ করে। ক্যাপ্টেন যে শিকলের সঙ্গে বাঁধা ছিল সেটা তুনবাকের মুখে আটকে যায় একজনকে খেতে গিয়ে। ক্যাপ্টেন শিকলটা ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছিল, আর তখনই নৌকার ওপরে হিকি তুনবাককে ওর কন্ট্রোলে আনার জন্য আদিবাসীদের মতো নিজের অর্ধেক জিভ কেটে তুনবাককে দেয়। এক ভয়ানক দৃশ্য। কিন্তু তুনবাক ওর হাত কামড়ে ধরে আর এই মানুষ খেকো হিকিকে মাঝখান থেকে চিরে ফেলে আর তাকে খেতে চায়। তবে মুখের ভেতরে শিকল আর হিকির মৃতদেহ। তুনবাক দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। লেডি সাইলেন্স ওখানে এসে দেখে তুনবাক আর নেই। তুনবাককে শেষবারের মতো সে জল দেয়। ওর নজর পড়ে গর্সিয়ারের দিকে, উনি মারা গেছেন। লেডি সাইলেন্সের খারাপ লাগে, কারণ গর্সিয়ার একজন ভালো মানুষ ছিলেন। লেডি সাইলেন্স দেখে ক্যাপ্টেন বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে গেছে। তার হাতে লোহার শিকল, সেটা খোলার চেষ্টা করে খুলতে পারে না। সে বাধ্য হয়ে ক্যাপ্টেনের হাতই কেটে দেয় এবং তারপর লেডি সাইলেন্স ক্রোজিয়ারকে সুস্থ করে তোলে। এরপর ওরা দেখে এডওয়ার্ড এবং বাকিরা একে অপরকে নরখাদক করে মারা গেছে। জবসনকে দেখে ক্রোজিয়ারের কষ্ট হয়। লেডি সাইলেন্স ক্রোজিয়ারকে নিয়ে তার আদিবাসী লোকেদের কাছে যায়। এখান থেকে ক্রোজিয়ার লেডি সাইলেন্সের আসল নাম জানতে পারে। লেডি সাইলেন্সের আসল নাম সিলনা। লেডি সাইলেন্স হঠাৎই একদিন সেখান থেকে কোনো এক অজ্ঞাত জায়গায় চলে যায়, কারণ সে তুনবাককে হারিয়েছে। তার দায়িত্ব সে ঠিকমতো পালন করতে পারেনি, তাই সে নিজের মনের দুঃখে কোথাও একটা চলে গেছে। ক্যাপ্টেন সবার থেকে জানতে চায় লেডি সাইলেন্স কোথায় গেছে। কেউ বলতে পারে না। 2 বছর কেটে যায় আরও। একদিন জেমস ক্লার্ক রস অনুসন্ধানকারীদের খোঁজে এসে পৌঁছায় ইনিউট আদিবাসীদের কাছে, কিন্তু ক্রোজিয়ার আগে থেকেই বলে দেয় যে তার বেঁচে থাকার কথা যেন কাউকে না জানানো হয়। তাই আদিবাসীরা জানিয়ে দেয় নর্থ প্যাসেজে যাওয়ার কোনো উপায় নেই, এবং যে জাহাজ দুটো এসেছিল তাদের কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। কিন্তু সত্যিটা আলাদা ছিল। এবার প্রশ্ন হলো, ক্রোজিয়ার এত বছর ধরে বাড়ি ফেরার এত চেষ্টা, এত সব সংগ্রাম লড়াই, তারপরেও কেন সে যেতে চায় না? আসলে ক্রোজিয়ার একজন নাবিক ছিল, একজন ক্যাপ্টেন ছিল। একজন ক্যাপ্টেনের আসল ঘর তার জাহাজ, তার জাহাজে মানুষেরা। সে তো সব কিছু হারিয়ে ফেলেছে, তার ক্রিউ, তার অতীত, তার পুরনো পরিচয়। তাই সে আর ফিরে যেতে চায় না সেই জীবনে।
সে বেছে নিয়েছে এক নতুন পথ, এই আদিবাসীদের সঙ্গে, এই আদিবাসীদের সাথে, এই নির্জন বরফের জায়গায়। শেষ দৃশ্যে দেখা যায় ক্রোজিয়ার বরফের মাঝে বসে মাছ ধরছে, আর পাশে একটা আদিবাসী অর্থাৎ ইনিট বাচ্চা ঘুমোচ্ছে। ক্রোজিয়ার এই আদিবাসীদের জীবনের সঙ্গে একদম নিজেকে মানিয়ে নিয়েছে। সে এখন এখানকার একজন, বাইরের পৃথিবীর কোনো কিছুতেই তার কিছুই আসে যায় না। সে একজন ইউনিট আদিবাসী, যার কাজ সেখানকার আদিবাসী মানুষদের সংস্কৃতি বজায় রাখা, প্রকৃতির ভারসাম্য বজায় রাখা। যে মানুষটা একসময় এতগুলো মানুষকে নিয়ে অভিযানে বেরিয়েছিল এবং যাদের জন্য প্রকৃতি নষ্ট হয়েছে, ঘুরে ফিরে দেখো সে মানুষটা নিজেই সেখানকার আদিবাসীতে পরিণত হয়েছে। তো এই ছিল দ্য টেরর নামে ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এর একটা সিজন 2ও আছে, যদি তোমরা চাও সিজন 2 এর পরে কি হলো সেটাও আমি এক্সপ্লেন করে দিতে পারি। কমেন্টে অবশ্যই লিখো সিজন 2 যদি তোমরা চাও। আর এই ভিডিও ভালো লেগে থাকলে সবার কাছে একটা অনুরোধ, সবাই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদেরকে এবং ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই। আমি যাই দেখি গরমের মধ্যে একটু বরফ টরফ বের করে খাই। সো তোমাদের জন্য একটা খুশির খবর, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, শুরু করা হয়েছে অনেক দিন আগেই, তো সেভাবে বলা হয়নি। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রেখেছি। সেখানে আমি বিভিন্ন মুভির লিঙ্ক দিই দেখার জন্য, এছাড়াও আমার বিভিন্ন ছবি, আমার প্রতিদিনের আপডেট, কি করছি না করছি সব কিছু ডিটেলস পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। চলে এসো, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে।